আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা। কিছুদিন পূর্বে আমি একটা ভিডিও কন্টেন্টসে জানিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজপ্রাসাদের অন্দর মহলে অস্থির সময় যাচ্ছে। সেই সময় থেকে উত্তরণের জন্য অনেক চেষ্টা তিনি করেছেন, কোনো উত্তরণ হয়নি। তিনি সমন্বয় করতে চেয়েছিলেন বিএনপি, জামাত ইসলাম এবং তার যে কিংস পার্টি এনসিপি, এর সঙ্গে আরো ছোট ছোট যে দল আছে, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি সহ অন্যান্য যে সকল দল আছে তাদের ভিতরে সেই সমন্বয় করতে পারেননি। এখন কেউ ছুটেছে আমেরিকার দিকে, কেউ ছুটেছে চীনের দিকে, কেউ দেশের ভিতরে থেকে পাকিস্তানপন্থী চিন্তা চেতনায়, কেউ মনে করেন এই সুযোগে তারা নিশ্চিতভাবে নির্বাচিত হবে, যেহেতু ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সবকিছু মিলে অস্থিরতা ক্রমান্বয়ে বেড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ঢাকায় মঞ্চ ৭১ নামক একটি সংগঠনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রোগ্রাম করতে গেলে সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক মাহবুব কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে ছিলেন। তারা চরমভাবে লাঞ্ছিত হয়েছেন, অনেকে সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এই ঘটনায় সরকারের একটা অংশের অভিমত যে এটাকে ভুল বুঝিয়ে জামাত ইসলাম তাদের লোক পাঠিয়ে সেখানে ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করেছে। পরবর্তীতে ডিবি অফিস থেকে আটককৃতদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের একটি পক্ষে থাকলেও জামাতের চাপে তাদেরকে আর ছাড়া যায়নি, তাহলে উল্টা মামলা হতে পারে। সেজন্য সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ায় প্রচন্ডভাবে ইমেজ সংকট সৃষ্টি হয়েছে ইউনূস সরকারের। কারণ সেখানে যারা ছিলেন তারা অধিকাংশই আওয়ামী লীগের তীব্র সমালোচক, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের। সেই মানুষগুলো গ্রেপ্তার হওয়ার কারণে ভয়ঙ্করভাবে সরকারের পক্ষে অথচ মুক্তিযুদ্ধের সমর্থক ব্যক্তিরা চরমভাবে খেপে গিয়েছে। নানাভাবে তারা ডিজিটাল মাধ্যমে অন্যান্যভাবে অভিযোগ করছেন। এইরূপ পরিস্থিতির ক্রেশ কাটিয়ে উঠতে না উঠতেই গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সঙ্গীদেরকে নির্মমভাবে মারধর করা হয়েছে। সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সরকার জড়িত আছে। তাদের কিছু নেতারা সরাসরি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, আর পুলিশ সেটাকে কমিউনিকেট করেছেন আর্মিকে। এভাবে সেনাবাহিনী, পুলিশ এবং জাতীয় পার্টি সম্মিলিতভাবে তাদেরকে নির্দয়ভাবে মারধর করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ, আর্মি তাদেরকে বেদমভাবে মারধর করছে এবং ভিপি নূরের অবস্থা আশঙ্কাজনক, এটা উল্লেখ করে তাকে সিসিউতে নেওয়া হয়েছে, এটা বলেছেন প্রেস সেক্রেটারি। সব মিলে উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে তিনি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়ে তাকে নাকি ভিন্ন পথে বেরিয়ে আসতে হয়েছে। তিনি সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এ পর্যন্ত শুধু বলতে পারছি, এর বাইরের কথাগুলো অশোভন হয়ে যাবে। এইরূপ পরিস্থিতিতে নানাভাবে যারা পূর্বেই সংশয় সংকল্পে ছিলেন তারা এখন অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে সরে আসার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পরে সুপ্রিম কোর্ট যেদিনে রায় দেবেন আইনসঙ্গতভাবে সেদিন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়ে যাবে। সেটা যদি প্রবর্তিত হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়কের যে পূর্বে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তাই যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর সরকারে থাকার কোনো সুযোগ থাকবে না। উপদেষ্টাদের তাহলে কি হবে? নতুন যিনি তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা হয়ে আসবেন তিনি তার মতো করে উপদেষ্টা পরিষদ সাজাতে পারেন। সেক্ষেত্রে বর্তমানে যারা উপদেষ্টা আছেন এরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের বাইরে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য যারা বর্তমান সরকারের শত্রু মনোভাবাপন্ন অবস্থার ভিতর পড়ে গেছেন তারা নিশ্চয়ই তাদেরকে আদর্শ করবেন না, তাদের খুব ভালোভাবে গ্রহণ করবেন, এটা ভাবার কোনো কারণ নাই। এই পরিস্থিতিতে কিভাবে তারা সেফ এক্সিট নিতে পারে? ইতোপূর্বে 4 জন উপদেষ্টা তারা উপদেষ্টা পরিষদ থেকে অবসর নিতে চেয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের বলছেন যে আপনারা দীর্ঘদিনের আমার সঙ্গী, আমাকে ছেড়ে কোথায় যাবেন? সে কারণে অনেক পীড়াপিড়ি করে তাদের ধরে রাখা হয়েছিল। কিন্তু এই নতুন সংযোজন হওয়া দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান থেকে বেদমভাবে মব আক্রমণে লাঞ্ছিত করা, পরবর্তীতে তাদেরকে সন্ত্রাস দমন আইনে আসামি করে জেল হাজতে প্রেরণ করা, নতুন করে ডাকসুর ভিপি নুরুল হককে নির্যাতন করা এবং
আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, তারা নিশ্চয়ই বসে থাকবে না। এই সামগ্রিক অবস্থার সঙ্গে নতুন যে যুক্ত হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় নভেম্বরের পূর্বেই হয়ে যাবে। রায় হয়ে গেলে ডক্টর ইউনূস কোনোভাবেই এই সরকারের প্রধান হিসেবে আর থাকবেন না, তার উপদেষ্টাও থাকতে পারবেন না। তখন অবস্থা কি হবে? ইতিপূর্বে যে উদাহরণ সৃষ্টি হয়েছে যে সাবেক চিফ ইলেকশন কমিশনারদের যে ভয়ঙ্কর অবস্থা, সাবেক প্রধান বিচারপতির যে ভয়ঙ্কর অবস্থা, এই সকল অবস্থার মবতন্ত্র তাদের দিকেও যে ধাবিত হতে পারে, এই আশঙ্কা থেকে অন্তত 5 জন উপদেষ্টা তারা নিজস্বভাবে বৈঠক করে প্রথমে 2 জন বৈঠক করেছেন, পরবর্তীতে অপর 2 জন, তার সঙ্গে 1 জন, 5 জন উপদেষ্টা। এদের ভিতরে 3 জন রয়েছেন অত্যন্ত সিনিয়র সিটিজেন, তারা একসময় সরকারি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কোনোভাবেই তারা এই সরকারে আর থাকবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচন্ডভাবে বিরক্ত, তার ভাষায় এসব আর এখন আমার ভালো লাগছে না, আমি কেন এসবের দায় দায়িত্ব নিতে যাব, আমার ঘাড়ে বোঝা কেন আসবে, আমি তো বিশেষভাবে কোনো লাভবান না, আমার কেন পরবর্তী যারাই দায়িত্বে আসুক না কেন অবসরে যাওয়ার পর সমস্ত চাপটা আমার উপরে আসবে। আসিফ নজরুল যে কোনো সময় যে কোনো অজুহাতে দেশের বাইরে চলে যাবেন, যাওয়ার পরে তিনি যে কোনো অজুহাতে সেখানে থেকে যাবেন, এমন তথ্য আছে। এভাবে 7 জন উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সরকার থেকে সরে যাওয়ার ব্যাপারে অনেকটা চূড়ান্ত হয়েছে। এই বিষয়টি সরকারের একটি গোয়েন্দা সংস্থা অতি গোপনে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং শোনা যায় সেনা সদর দপ্তরেও তারা রিপোর্ট করেছেন। আমরা জানি না এই রিপোর্টের ভিতরে কি রয়েছে। এনএসআই এর তরফ থেকেও একটি রিপোর্টে নাকি এমন তথ্য পাওয়া গেছে যে অনেকে এখন সরে যেতে চান, আবার যারা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা মনে করছেন এই সরকারকে আরো দীর্ঘায়িত করতে হবে, অনেকদিন ক্ষমতার আস্বাদন নিতে হবে। তারা ক্ষমতায় থাকা মানে তাদের দল যত প্রকার সুযোগ সুবিধা দরকার সেটা তারা নিতে পারবে। এই পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে এক পক্ষ চীনের দিকে ঝুঁকে পড়েছে, এক পক্ষ আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে, আর এক পক্ষ পাকিস্তানের আইএসআই এর আশ্বাসে সেদিকে ঝুড়ে পড়েছে। এইরকম পরিস্থিতিতে, ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর ইউনূসের আপনজনরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত এবং যে 5 উপদেষ্টার কথা আমি বললাম তার সঙ্গে অপর 2 জন স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা, তাদের অসমর্থিত সূত্রে তথ্য যে তারাও চরমভাবে বিরক্ত, তারা এখন থাকতে চাচ্ছেন না। কারণ ইউনূসের সরকারে সবচেয়ে প্রিয়ভাজন হিসাবে যিনি পরিচিত ছিলেন ছাত্রদের, ডক্টর আসিফ নজরুলকে তাকে ভণ্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে। তাকে যে কোনো সময় কৈফিয়ত দিতে হবে, চরম শিক্ষা নিতে হবে, এটা তার ছাত্ররাই এখন প্রকাশ্যে বলছেন। অপরদিকে যে ডিজিটাল অ্যাক্টিভিস্টরা তাকে সাপোর্ট করতেন, তারা তার সম্পর্কে বিদেশে অর্থ পাচার সহ অন্যান্য যে সকল অভিযোগ এনেছেন, সেই অভিযোগের কারণে তিনিও আতঙ্কিত। এখন আর তাকে কখনো হাসি খুশি দেখা যায় না, প্রেসের সামনে দেখা যায় না। এখন কথায় কথায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, অনুষ্ঠানে যাওয়া টোটাল তার বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিএনপি প্রচন্ডভাবে ক্ষুব্ধ। বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক আইনজীবী নেতার অভিযোগ যে সম্পূর্ণরূপে জামাতপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের নাম কেওয়াস্তা কয়েকটি লোক নেওয়া হয়েছে। আবার জামাত ইসলাম মনে করছেন যে আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটির সেই গণ আদালতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সে কখনোই তাদের আপনজন হতে পারেন না। সবকিছু মিলে আসিফ নজরুল এখন উভয় সংকট না, চতুর্মুখী সংকটের ভিতরে পড়েছেন। এইরূপ পরিস্থিতিতে একজন উপদেষ্টার আত্মীয়রা অস্ট্রেলিয়ায় বসবাস করেন, তারা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করছেন যে তারা টিকিট কেটে পাঠাবেন, যে কোনো অজুহাতে উপদেষ্টাকে চলে যেতে হবে সেখানে। আমেরিকায় থাকা 2 জন উপদেষ্টার পরিবারের অধিকাংশ সদস্য তারা এমন ভাবে চাপ সৃষ্টি করছেন যে তুমি যদি আমাদের কথা না শোনো, দেশের বাইরে চলে না আসো, কদিন পরে তুমি আর আসতে পারবে না, তোমাকে কিন্তু আমরা খারাপ পরিস্থিতি হলে দেশে যে দেখতে যাব সেটার সুযোগ পাবো না। ইংল্যান্ডের একটি দূরবর্তী শহরে থাকা অপর একজন উপদেষ্টার মেয়ে, জামাই এবং পরিবারের সদস্যরা তারা তো ভয়ঙ্কর ভাবে চাপ সৃষ্টি করছেন যে তাদের দেখার উদ্দেশ্য করে হলেও তাকে সেখানে চলে যেতে হবে। এভাবে 7 জন উপদেষ্টার এখন ইউনূসের উপদেষ্টা পরিষদ ছেড়ে চলে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা নিয়েও তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে অনেকটা পঙ্গু করে রাখা হয়েছে, তার কার্যক্রম পরিচালনা করতে না দিয়ে তার হাত দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করানো হচ্ছে। কাজে যে কোনো সময় রাষ্ট্রপতি তার ক্ষমতা এক্সারসাইজ করে এই উপদেষ্টা পরিষদ বাতিল করে দিতে পারেন যদি রাষ্ট্রের অপর একটি গুরুত্বপূর্ণ সংস্থার তিনি সমর্থন পান। এই সামগ্রিক বিষয়গুলি একটু বর্ধিষ্ণু অভিজ্ঞ উপদেষ্টারা চমৎকারভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে একজন উপদেষ্টার
পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য, তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি তথ্য দিয়েছেন যে তার পরিবারের সদস্য শুধু না, মোট 7 জন উপদেষ্টা পরিষদ ছেড়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। অস্থিতিশীল পরিস্থিতির বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তিনি আরো উল্লেখ করেছিলেন, ইতোপূর্বে অনিল সরকার আমলে পরিস্থিতি বিপাকে কিন্তু অনেক উপদেষ্টা পরিষদ থেকে সরে গিয়েছিলেন। পরিস্থিতি এমন হয়েছিল যে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পরেও তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর রিয়াজউদ্দিন আহমেদ সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের পরিস্থিতি এতটাই অবনতিশীল যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া এটাকে বলছেন মবক্রেসি, নট ডেমোক্রেসি। এবং যে সকল দেশ ডক্টর ইউনূসকে ভিন্ন একটা ইমেজের মানুষ হিসেবে দেখতেন, সেই সব দেশ তাদের হাই কমিশন বা এম্বাসির মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুসারে ইউনূসের উপর থেকে তাদের পূর্বের ধারণা পরিপূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বন্ধুহীন অবস্থায় পড়েছেন। আমার ধারণা খুব শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে, সরকার ব্যবস্থায় আমূল একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠছে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি। কোনো আপডেট পেলে আপনাদেরকে অবহিত করব। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে অনেকে বলছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে, কেউ কেউ বলছেন যে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে, কেউ বলছে যে এই মুহূর্তে সরকার এই মুহূর্তে দরকার মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর সরকার। বিভিন্ন জন বিভিন্ন স্লোগান দিচ্ছে, কেউ বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। সো অনেকে যে আশঙ্কাটা করছে বাংলাদেশে কি আসলে গৃহযুদ্ধ চলছে, আসুন আমরা একটু দেখি, বিশ্লেষণ করি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে কিনা বা গৃহযুদ্ধের পথে কিনা। গৃহযুদ্ধের সংজ্ঞা কি আসলে আমরা প্রথম সেটি দেখি, তারপরে এখান থেকে আমরা বলতে পারবো। এই যে দেখেন গৃহযুদ্ধের সংজ্ঞায় কি বলা হচ্ছে। গৃহযুদ্ধের সংজ্ঞায় বলা হচ্ছে যে গৃহযুদ্ধ হলো একটি দেশের বা রাষ্ট্রের অভ্যন্তরীণভাবে দুটি বা ততোধিক সংগঠিত দল বা গোষ্ঠীর মধ্যকার যুদ্ধ, যেখানে একটি দল কোনো অঞ্চল, সরকার বা নীতি পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে। এখন আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এখানে যে একটি দেশের মধ্যে যদি দুটি গোষ্ঠী পরস্পরের মধ্যে লড়াই করে তাদের নীতি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য বা একটা নীতি বা আদর্শের বিরুদ্ধে, তাহলে সেটাকে গৃহযুদ্ধ বলে। এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, সেই পরিস্থিতিতে এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ আসুন আমরা দেখি। এই যে এখন দেখেন যে এই যে বাংলাদেশে দুইটা ধারা, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং 14 দল, যেটা মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার নেতৃত্ব দেয়। অপরদিকে আরেকটা হচ্ছে বিএনপি, জামাত, ইসলামিক দল এবং মৌলবাদী দলগুলো। তারা প্রত্যেকে তাদের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দেওয়া, মপ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস করে দেওয়া কারা করছে? অন্য একটি গোষ্ঠী, বিএনপি, জামাত, ইসলামী দল, মৌলবাদ, এগুলো করছে। তার মানে এই সংজ্ঞায় যে বলা হচ্ছে যে দুটি গোষ্ঠী, সেই দুটি গোষ্ঠীর মধ্যে বাংলাদেশে স্পষ্টতই একটা বিভেদ, দ্বন্দ্ব এবং সংঘাত চলছে এবং মারামারি চলছে। সো সংজ্ঞার মধ্যে যে কথাটি বলা হচ্ছে সেটি এই অবস্থা থেকে আমরা প্রমাণ করতে পারি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। তারপরে আমরা যদি দেখি যে অঞ্চল যদি বিবেচনা করেন, ধরেন গোপালগঞ্জ আর সরকার দুই মেরুতে অবস্থান করছে। সরকার চাচ্ছে যে গোপালগঞ্জের নাম নিশানা একেবারে মুছে দিতে, আর গোপালগঞ্জ বলছে যে তারা তাদের নীতি, আদর্শিক পিতা এবং আদর্শিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে চাচ্ছে তারা নিশ্চিহ্ন করে দিতে। এই যে একটা দ্বন্দ্ব, সংঘাত চলছে, এই সংঘাতের দ্বন্দ্ব এবং সংঘাত থেকে আমরা বুঝতে পারি যে সংজ্ঞায় যে কথাটি বলা হচ্ছে সেটি এর মধ্যেও প্রমাণিত হয়। তারপরে আপনার যদি আজকের ঘটনা যদি আমরা দেখি, এই যে ধরেন গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে আজকে যেই দ্বন্দ্বটা হলো, মারামারিটা হলো, ভিপি নূর তার নেতৃত্বে দলবল নিয়ে ওখানে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করেছে, আগুন দেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে। পক্ষান্তরে জাতীয় পার্টি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। এই যে দেখেন এখানে বিপি নূরকে রক্তাক্ত করা হচ্ছে, আহত করা হয়েছে এবং বিপি নূরেরাও জাতীয় পার্টির অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে, পিটিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, এখানে যে সংজ্ঞায় যে বলা হচ্ছে দুটি রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে, না, আমি মনে করি সংজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গৃহযুদ্ধ চলছে এবং এই সংজ্ঞা ফিল আপ করে অতিরিক্ত হচ্ছে। একাধিক রাজনৈতিক দলের সাথে সংঘাত এবং সংঘর্ষ চলছে। তার
তার মানে আমি মনে করি যে সংজ্ঞায় যা বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, আমি মনে করি যে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলছে। তারপর নীতি ও আইডিওলজির কথা যদি বলেন, যে নীতি ও আইডিওলজি যদি বলেন, আপনি দেখেন যে আজকে গতকালকে যে ঘটনাটি হয়েছে, যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না সহ, ডক্টর কামাল সহ, জেরাই খান পান্না সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন স্যার সহ তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটি সেমিনারে বক্তব্য দিতে চেয়েছিল। অথচ দেখেন আপনি কিভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। মানে তাদের যে আইডিওলজি, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে, আইডিওলজিকে কোনোভাবেই অপর একটি যে মৌলবাদী গোষ্ঠী, সেই মৌলবাদী গোষ্ঠী তারা কখনো এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না। এই জন্য লতিফ সিদ্দিকের মতো লোকদেরকে, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ, মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ, তাদেরকে এইভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে। তারপরে আপনি যদি বলেন, এই সংজ্ঞা থেকে আরেকটু আগ বাড়িয়ে যদি বলেন যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলছে, তাহলে এই সংজ্ঞা পরিপূর্ণ করার পরেও অতিরিক্ত আপনি বলতে পারবেন যে অবশ্যই বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। কিভাবে চলছে আপনি দেখেন, এই যে একটু আগে আসিফ নজরুল স্ট্যাটাস দিয়েছেন বিপি নূরের পক্ষে, স্ট্যাটাস দেওয়ার পরে সাথে সাথে হাসনাত এটাতে মন্তব্য করেছে আপনি বন্ডামি বাদ দেন। আবার এটার উপরে শাওন ক্রিটিসাইজ করে মন্তব্য করেছে তীব্র নিন্দা জানাচ্ছি। তার মানে কি, শুধু সংজ্ঞায় বলা হচ্ছে যে দুটি গোষ্ঠী বা দুটি রাজনৈতিক দলের মধ্যে, কিন্তু আমরা বাংলাদেশে বাস্তবিক প্রেক্ষাপটে দেখছি যে শুধু দুটি রাজনৈতিক গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে সংঘাত হচ্ছে না, সংঘাত হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, এবং সেটা পারিবারিক পর্যায়ে পর্যন্ত চলে এসেছে। তার মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, গৃহযুদ্ধের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসারে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমার কথা হচ্ছে, আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে এ থেকে উত্তরণের উপায় কি। এ থেকে উত্তরণের উপায়, অনেকে বলছে যে শেখ হাসিনার সরকার দরকার, আবার কেউ কেউ বলছে যে না, এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া দরকার। তো বাট আমি মনে করি এই মুহূর্তে অবশ্যই ডেফিনেটলি শেখ হাসিনার সরকার দরকার, বাট যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, অন্তত পক্ষে আপাতত এই গৃহযুদ্ধটাকে থামানোর জন্য আমি মনে করি যে এই মুহূর্তে সেনাবাহিনীর, মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর এই মুহূর্তে ক্ষমতা দখলে নেওয়া দরকার। একমাত্র সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে পারে।